নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ বুধবার আর এখন সকাল 10:30 মতন বাজে। শ্রীমতী বাড়িতে আছে। আজ শ্রীমতীর ব্রেকফাস্টে বানিয়ে দিলাম এই স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা কিন্তু খেতে ভালোই লাগে। একদিন সাহস করে বানিয়ে ওকে দিয়েছিলাম, ও বেশ ভালো খেয়েছিল। তাই আজকেও কিন্তু সাহস পেলাম এভাবে বানিয়ে দিতে। আসলে কিছুই না, আলুটা ভেজে পাউরুটির মধ্যে দিয়ে সেই পাউরুটিটাকে আবার সেঁকে দেওয়া। আর এই যে আলুটা ভেজেছি পেঁয়াজ আর ডিম ছাড়া, এমনি প্লেন সিম্পলভাবে আলুটা ভেজেছি। আর যেই কড়াইতে আলু ভেজেছি সেই কড়াইয়ের মধ্যে তো একটু তেল তেল আছে, তার মধ্যেই পাউরুটিটা সেঁকে দিচ্ছি। ভালোই লাগে খেতে, আমিও একদিনকে খেয়েছিলাম। আর এই যে বাকি যে আলু ভাজাটা রয়েছে, এটা হলো আমার জলখাবার, মানে আমি আজকে মুড়ি দিয়ে এই আলু ভাজাটা খাবো। আর আজকে করব লাউ পাতা বাটা। ভীষণ ভালো লাগে খেতে। আগে করেছিলাম, মানে বিয়ের আগে এই 2 কি 3 বার করেছিলাম। মাকে 2-1 বার করতে দেখেছিলাম, সেই থেকে শিখেছি। কিন্তু বিয়ের পর এই প্রথমবার শ্বশুর বাড়িতে এটা আমি বানাবো। কপি পাতা বাটা তো আমরা খেয়েই থাকি, কিন্তু লাউ পাতা বাটা শ্বশুর বাড়িতে আমি কখনো নিজেও করিনি, বা শাশুড়ি বা দিদিকে কখনোই করতে দেখিনি। আর আজকে করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ফ্রিজ থেকে নামিয়েছি, দেখো বরফ এখনও গলেনি। আর সেটা করব নারকেল দিয়ে। আর চিংড়ি মাছটা দিয়ে কিন্তু নারকেল দিয়ে করবো মানে মালাইকারি ভেবো না, সর্ষে চিংড়ি করব। আর সর্ষে চিংড়ির মধ্যে কিন্তু যদি নারকেল পড়ে ভালোই লাগে। আসলে চিংড়ি মাছের সঙ্গে সর্ষে বাটা আর নারকেল, আর তার সঙ্গে যদি একটু পোস্ত দেওয়া হয়, কম্বিনেশনটা কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে গরম গরম ভাতে। আর আজকে আকাশ কিন্তু একদম ঝাঁ চকচকে পরিষ্কার, বেশ কড়া রোদ উঠেছে। এত কায়দা করে হাত দিয়ে পাউরুটিগুলো করছিলাম, আর ভালোবাসা স্বরূপ কিন্তু হাতের মধ্যে গরম চাকাটিও খেয়ে গেছি। তারপরে কিন্তু আর হাত দিয়ে পাউরুটিটা উল্টানোর সাহস পেলাম না। খুন্তি দিয়ে অনেকক্ষণ যুদ্ধ করার পর এই পাউরুটিটা উল্টালাম, তাও তার যা দশা হলো, একদম খুলে বেরিয়ে গেল। তো খুন্তির এই যুদ্ধতে আমি হেরে যাওয়াতে আবার সেই হাতটি লাগালাম। হাত দিয়ে যত্ন সহকারে বাকি পাউরুটিগুলোকেও কিন্তু উল্টে দিলাম। আসলে এটা যদি ফ্ল্যাট কোনো ফ্রাই প্যানে আমি বসাতাম, তাহলে মনে হয় এতটা অসুবিধা হতো না। কড়াইতে তো খুন্তি দিয়ে উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু ওই যে প্রথমবার কায়দা করতে গিয়ে হাতের মধ্যে যখন ভালোবাসা স্বরূপ ছ্যাঁকাটি খেলাম, তখন আর ইচ্ছে করলো না আবার হাত দিয়ে আমি পাউরুটিগুলোকে উল্টাই, তাই খুন্তিই নিয়েছিলাম। কিন্তু খুন্তির যুদ্ধতে যখন আমি হেরে গেলাম, আবার সেই হাতটি লাগালাম। তো চলো, এই কড়মড়ে করে কিন্তু আমার এই স্যান্ডউইচটা একদম রেডি। শ্রীমতীকে দিয়ে নিই, তারপরে আমি আমার ব্রেকফাস্ট করব। মা কালকে আবার একটা লাউ রেখেছে। আগে যে লাউটা রান্না করেছিলাম, সেই রান্নার লাউটাও কিন্তু এখনও বেশ খানিকটা রয়ে গেছে। যদিও ওটা উদ্ধার করে উঠতে পারিনি এখনো পর্যন্ত, ওটা ফোড়াতে না ফোড়াতে মা আবার একটা লাউ রেখে দিয়েছে। লাউ কিন্তু রেখেছে মা দুটো, একটা উপরে আমাকে দিয়েছে আর একটা রেখেছে নিচে। তো যাকগে, এই যে আমার সকালের জলখাবারটা নিয়ে নিয়েছি, মুড়ি। আর আমি তো সেই যে জলপাইয়ের তেলটা করেছিলাম, সেই তেলটাকে তো এখন আমি রোজ রোদে দিই। আর একটু একটু করে কিন্তু সকালের জলখাবারের মধ্যে 1 চামচ কি 1.5 চামচ এই জলপাইয়ের তেলটা কিন্তু আমি নিয়ে থাকি। আর এই মুড়ির মধ্যে নেব আমি ওই আলু ভাজাটা যেটা তুলে রেখেছি সেটা। আর খেয়ে কিন্তু আমি চলে যাব সোজা স্নানে। আর যে জলপাইগুলো আমি দিয়েছিলাম, ওগুলো তো একটু নরম ছিল। দেখো, তেলটা কিন্তু মাঝে মাঝে আমি ঘেঁটে দিই, এই জলপাইয়ের আঠিটা বেরিয়ে গেছে আর জলপাইটা কিন্তু তেলে মিশে গেছে। এরকম বেশ কতগুলো জলপাই কিন্তু হয়েছে, আর সেগুলো একদম নিচে পড়ে আছে। একদিনকে একটা বড় চামচ দিয়ে তেলটাকে বেশ ভালো করে ঘেঁটে দিতে হবে। সে যাকে যেদিনকে করব সেদিনকে করব। আর এখন তো আমি খেয়ে দিয়ে সোজা চলে যাই স্নানে। শীতকাল মানেই কিন্তু নানান রকম মুখরোচক খাওয়া দাওয়া কিন্তু আমরা করে থাকি। আর শীতকালে কিন্তু কমন একটা খাবার হলো গিয়ে কপি পাতা বাটা। আমার বাড়িতে তো বেশ প্রায়ই দিন হয়, আর আমার বাপের বাড়িতেও কিন্তু কপি পাতা বাটাটা প্রায়ই হয়। এই লাউ পাতা বাটা কিন্তু অনেক দিন আগে খেয়েছিলাম, মানে ধরো বিয়ের আগে। আমার মা যখন আগে সুস্থ ছিল, তখন কিন্তু 1 বার কি 2 বার করেছিল।
তখনও দাদার বিয়ে হয়নি, তাই বৌদি হয়তো জানে না বা খেয়েওছে কি না আমার সঠিক মনে নেই। বাবু যখন লাউ গাছ করতো ছাদের ওপর তুলে দিত, সেখান থেকে বেশ কয়েকটা কচি পাতা এনে মা কিন্তু বাটা করতো। সেই থেকে শিখেছি। আর বিয়ের আগে আমি একবার কি দুবার করেছি সঠিক মনে পড়ে না। আর বিয়ের পরে কিন্তু এই প্রথমবার আমি করবো শ্বশুরবাড়িতে লাউ পাতা বাটা। যখন বললাম বাড়িতে, বাড়ির সবাই কিন্তু একটু অবাক হয়েছিল, কিন্তু শাশুড়ি মা বললো আমিও আগে খেতাম। তো চলো বেশি বকবক না করে লাউ পাতাটা আগে বেটে নিই। এই যে কচি কচি পাতাগুলো ছিল, যদিও এখানে সব কটা পাতা কচি না কিন্তু টাটকাই, ওগুলোকে বেশ ভালো করে ধুয়ে কুচিয়ে এবারে কিন্তু আমি মিক্সিতে বেটে নেব। আর এর মধ্যে দেব বেশ কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা। যে কোনো পাতা বাটায় কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা অসম্ভব ভালো লাগে। আর একটু ঝাল হবে বেশি আর রসুনের গন্ধটা হবে বেশি, তবেই কিন্তু যে কোনো পাতা বাটার স্বাদ আরও বেড়ে দ্বিগুণ হয়ে যায়। চলো, আমার কিন্তু পাতাটা একদম মিক্সিতে ভালো করে মিহি পেস্ট করা হয়ে গেছে। আর আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াই গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতন সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন। যে কোনো পাতা বাটাতে কিন্তু আরও একটা কথা, সেটা হলো বেশি তেল অবশ্যই লাগে, তবেই কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়। কিন্তু ওই যে বেশি তেল দেওয়ার ব্যাপারে তো আমার হাতটায় শিকল পড়া আছে, তাই যতটা দরকার ততটাই আমি দিলাম। আর দিয়ে কালো জিরেটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও এসছে। আর আমি গ্যাসটা করে দিলাম সিম, না হলে তো ছিটকে ছাটকে যেদিকে খুশি সেদিকে চলে যাবে। আর এটাকে ঢেলে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন, হলুদ, আর অবশ্যই স্বাদ ব্যালেন্সিংয়ের জন্য কিন্তু লাগবে মিষ্টি। মিষ্টি আর নুনটা যে যার স্বাদ মতন। আর এর মধ্যে আমি মিশিয়ে দিলাম মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য একটু জল। আর আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়াবো না, বাড়িয়ে দিলে কি হবে নানান জায়গায় ছিটে যাবে। আর এই যে বলকটা আসবে, অনেকটা মোটা মোটা বলক পড়ে, তো গায়ে ফুটে গেলে একদম যাচ্ছে তাই অবস্থা হবে। আর এই যেভাবে করলাম, এইভাবে না করেও আরও একটা পদ্ধতিতে কিন্তু লাউ পাতাটা বাটা খাওয়া যায়। সেটা হলো লাউ পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে প্রথমে ভেজে নিতে হবে কালো জিরে ফোড়ন দিয়ে। তারপরে সেই পাতাটাকে আমি যদি পেস্ট করি, সে মিক্সিতে হোক বা শিলে, সেই বাটাটা দিয়ে তারপরে আবার দ্বিতীয়বার একবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে নুন মিষ্টি স্বাদ অনুযায়ী মতন দিয়ে। তবে আমার কাছে যেন দ্বিতীয় পদ্ধতিটা একটু বেশি ঝক্কি, আমার কাছে যেন এই পদ্ধতিটা একদম সহজ। তো চলো, তোমাদেরকে জ্ঞান দিতে দিতে আমার কিন্তু লাউ পাতা বাটাটা একদম হয়ে গেছে। এই যে গোল গোল করে ঘুরে আসছে, নাড়ুর মতন পাক খেয়ে যাচ্ছে, কড়াইয়ের থেকে ছেড়ে আসছে, তার মানে কিন্তু আমার পাতা বাটাটা একদম হয়ে গেছে। আর এই পদ্ধতিটা শেখা কিন্তু আমার মার কাছ থেকে। আমার মা বলতো, কিভাবে বুঝবি বলতো যে শাক হয়ে গেছে রান্না? যখন দেখবি যে শাকটা পুরো গোল হয়ে ঘুরে এসেছে, নাড়ুর মতন ছোট ছোট হয়ে গেছে, তখন ভাববি যে তোর শাক বা পাতা বাটাটা একদম তৈরি হয়ে গেছে। আর এই ক্ষেত্রেও তাই হয়েছে। আর চলো, এই যে বেড়ে নিয়েছে বাটিতে আমার আর কর্তামশাইয়ের জন্য। আর এই যে এই প্লেটারটা হলো নিচে মা আর দিদিকে দেবো। আর এদিকে ওই যে বললাম চিংড়ি মাছটা করবো, আর তার জন্য তো করে নিয়েছি এখানে সর্ষে বাটা। আর এর মধ্যে কিন্তু কালো সর্ষেটা একটু কম আছে, সাদা সর্ষে আর পোস্ত বাটাটাই আছে। নারকেল কোড়াটা এমনি দিয়ে দিলেও হতো, কিন্তু নারকেল কোড়াটা আমি যদি একটু বেটে দিই তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি হয়ে যাবে, মানে আরও বেশি ভালোভাবে মিহি হয়ে যাবে, ঝোলের সঙ্গে বেশ ভালো করে মাখো মাখো হয়ে যাবে। আমার হাতে যেহেতু সর্ষে বাটাটা তেতো হয়, আমি কিন্তু শিলে এটাকে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটি, মিক্সিতে কিন্তু ভুলেও আমি সর্ষে বাটতে পারি না, আরও তেতো হয়ে যাবে। আমি যেদিনই মিক্সিতে সর্ষে বেটেছি না কেন, সে মিক্সির মধ্যেও কিন্তু আমি সর্ষে বাটলে নুন আর কাঁচা লঙ্কা দিই, কিন্তু আমার সর্ষে বাটা কিন্তু তেতো হয়ে যায়। রান্না করার পর যখন খেয়ে দেখি একটু তিতকুটে কিন্তু লাগে, তাই আর সেই রিস্কটা নিই না, আমি শিলেই বেটে নিই। আর এদিকে চিংড়ি মাছটা কিন্তু আমি এভাবেই একদম ফোড়ন দিয়ে বসাবো, মানে সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে। আর বাটির মধ্যে তো সমস্ত মশলা আমি মেখে এবারে এর মধ্যে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে নেব পরিমাণ মতন জল। আর এই জলটুকুনি দিয়ে আর একটুখানি দেবো আমি নুন, আর দেবো আমি এবারে কড়াইটাকে ঢেকে। এটা সিম করে আস্তে আস্তে হতে থাকবে। অসম্ভব সুস্বাদু লাগে খেতে, যেহেতু চিংড়ি মাছটা একদম ছোট ছোট। এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাপা খেতে বেশ ভালো লাগে। আমার বাড়িতে চিংড়ি মাছ ভাপাও হয়, কিন্তু আজকে আর ভাপা করতে ইচ্ছে করলো না, এই সর্ষে দিয়ে কিন্তু একটু ঝোল করতে ইচ্ছা করলো। আর এই ছোট ছোট চিংড়ি মাছ কিন্তু যে কোনো তরকারিতে পড়লে সেই তরকারির স্বাদ
দুর্দান্ত লাগে। তবে আমার শ্রীমতী কিন্তু এই রকমভাবে চিংড়ি মাছ রান্না করলে খুব একটা ভালোবাসে না। ও কিন্তু মালাইকারিটাই বেশি পছন্দ করে। আর আমার বাড়িতে তো চিংড়ি মাছের মালাইকারি মানেই কিন্তু ঝোল ঝোল। সে যাই হোক গিয়ে সব কিছুই তো খেয়ে একটুখানি অভ্যস্ত হতে হবে। আজকে না হলে ও এটা একটু মন্দবেশেই খাক, ভালোবেসে না হয় না খেলো। আর এদিকে আমার চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে। ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল, গ্যাসটা দিলাম নিভিয়ে আর এটাকে দিলাম ঢেকে। তো চলো এখন চিংড়ি মাছ কিন্তু আমার খাওয়ার জন্য একদম রেডি। আর বেড়ে নিয়েছি দুটো বাটিতে, একটা বাটি রাখবো আমি ওপরে আর আরেকটা বাটি আমি নিয়ে যাব নিচে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ছাদে। ছাদটা না 2 দিন হলো একদম ঝাড় দেওয়া হয় না। আর তোমরা তো ভালো করেই জানো ছাদের আমার যাবতীয় কাজকর্ম বা গাছপালার যাবতীয় যত্নআত্তি কিন্তু আমি এই দুপুরবেলাটাতেই করে থাকি। তার কারণ দুপুরবেলা আমার ছাদটা কিন্তু একদম ঠান্ডা থাকে, মানে ছায়া থাকে। আর দেখো ছাদের কি অবস্থা, এই লেবু পাতাগুলো ঝরে ঝরে একদম ছাদটা নোংরা হয়েছে। রোজ যদি ছাদটা ঝাড় দেওয়া থাকে তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না। রোজ আর ঝাড় দিতে পারি না গো, 2 দিন 3 দিন ছেড়ে ছেড়ে ছাদটাকে আমি ঝাড় দিই। তো চলো এদিকে আগে ছাদটাকে পরিষ্কার করি। আজকে যথেষ্ট পাতা পড়ে নোংরা হয়েছে, আজকে তো পড়েছে আর গত 2 দিন ধরেই পড়েছে, মানে ছাদটার কিন্তু অবস্থা এখন যথেষ্টই খারাপ। আগে ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর কিন্তু এখন কটা বাজে বলো তো? এখন বাজে কিন্তু 3টে, মনে হচ্ছে দুপুর 3টে। আর বেলা কিন্তু অনেকটাই যেহেতু ছোট হয়ে গেছে, একটু কিন্তু মেঘলা মেঘলাও লাগছে এখন। আর গরমকালে এই 3টের সময় ভাবো কাঠফাটা রোদ, কিন্তু গরমকালেও যদি 3টের সময় আমি ছাদে আসি না, আমার এই ছাদটা কিন্তু একদমই ছায়া থাকে। এই যে দেয়ালটা, এই দেয়ালটাই হলো তার কারণ। বেডরুমের এই দেয়ালটা, আমার এই ছাদে তো একটা মাত্র ঘর, এই ঘরটা হলো গিয়ে টোবোর অফিস রুমই বলা যেতে পারে। বেশিরভাগ সময় টোবো এই ঘরেই সময়টা কাটায়, তার অফিসে যাবতীয় কাজকর্ম করে। এই বেডরুমের দেয়ালটা ছায়াটা পুরোটাই পড়ে, তার কারণ এই বেডরুমটা হলো কিন্তু পশ্চিম দিকে, আর সূর্য তো অস্ত যায় পশ্চিম দিকে, সেই কারণে কিন্তু এই ছাদটা আমার ছায়া পড়ে যায়। তো চলো, কথাই বলে না, যাকে করবে অবহেলা সেই হবে গলার মালা। ধনে চাষ করেছিলাম, ধনেগুলোকে ভিজিয়ে এই মিষ্টি এই যে ডাব্বাটা থাকে এটার মধ্যে যত্ন সহকারে ছড়িয়েছিলাম। ওর নামমাত্র কয়েকটা উঠেছে। আর যেটা এক্সট্রা ভেজানো ধনে ছিল সেগুলোকে কি করব বুঝে পাইনি, এই ডাব্বাগুলোর মধ্যে আমি ফেলে দিয়েছিলাম। এইটাই একটা ফেলেছিলাম আর ওই পাশে আরেকটা সাদা ডাব্বার মধ্যে ফেলে দিয়েছিলাম। যাকে অবহেলা করে আমি এই সাদা ডাব্বার মধ্যে ফেললাম, প্রত্যেকটা ধনে ফুটে যেন তো গাছ উঠেছে। আর যাকে যত্ন সহকারে ওই যে সাদা টবটার মধ্যে, মানে মিষ্টির ডাব্বাটার মধ্যে ফেলেছি, সেখান থেকে উঠেছে 2-1টা নামমাত্র। এই জন্যই বলে হয়তো যে যাকে করবে অবহেলা সেই হবে গলার মালা। তো যাক গিয়ে এখন তো ছাদটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। আর আমি এখন গাছগুলোকে আমার স্নান করিয়ে দিই। স্নান করানোর পর কিন্তু গাছগুলোকে দেখতে অসম্ভব সুন্দর লাগে, কি সুন্দর সতেজ হয়ে ওঠে ওরা। আর পরিষ্কার ছাদটা দেখেও কিন্তু চোখটা জুড়িয়ে গেল। কিন্তু কালকে যেই আবার ছাদে আসবো দেখবো কিন্তু আবার 1-2 করে পাতা পড়া শুরু হয়ে গেছে। কালকে যদি আবার ছাদটা ছাড় দিয়ে দিই, ছাদটা পরিষ্কার থাকবে, কিন্তু ওই যে রোজ ছাদ ঝাড় দেওয়া হয় না। আর মা বসিয়েছিল এই কাঁচা লঙ্কা গাছ, বেশ কয়েকটা লঙ্কা হয়েছে। লঙ্কাটা মোটামুটি ঝাল হলেও একটা কেমন একটা বুনো গন্ধ আছে। তো চলো আমার গাছপালাগুলোকে তো একটু যত্নআত্তি করে নিলাম। আর এই হলো গিয়ে আমার সেই গর্বের অহংকারের লক্ষ্মী জবা গাছ, যা এখন একদমই মরে গেছে, একটাও পাতা নেই আর গাছটার মধ্যে। গাছটায় যে কি হলো কিছুই বুঝলাম না। সত্যিই কিন্তু এই গাছটা আমার অহংকারের গাছ ছিল। তবে এবছর শীতে আরেকটা লক্ষ্মী জবা গাছ লাগানোর ইচ্ছা আছে, আর সেই ইচ্ছা নিয়েই আমি আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি অন্য কোনো ভিডিওর সঙ্গে।